গল্প হাটলক পর্ব ৩২ লেখিকা অল ইন্ডিয়া রুহি। ৩ দিন কেটে গেছে, তারকাবিহীন ম্লান আকাশ, অর্ধেক চাঁদ মেঘের আড়ালে অস্পষ্ট, আবছাভাবে উঁকি দিচ্ছে। ঘুটঘুটে অন্ধকার কমানোর চেষ্টায় নিয়োজিত সাদা বাল্বের দুটো লাইট টিমটিম করে জ্বলছে, সেগুলো ছাদের প্রবেশ মুখে। ছাদের দেওয়ালের এক কোনায় চুপচাপ হেলান দিয়ে বসে আছে রুহি। দভঙ্গিতে দূরে থেকে দেখলে মনে হবে কোনো মূর্তি, সে নড়ছে না একটু। তবে তাছাড়া চুলগুলো অশান্ত বাতাসের সঙ্গে তাল মিলিয়ে উঠছে। দুই চোখ ভেজা রুহির, ঠোঁট কাঁপছে কান্নার ধমকে। চোখের পাতায় শাহেরের চোখ বোঝা মৃতদেহটা বারবার এসে হানা দিচ্ছে। রুহি বলতে চেয়েও বলতে পারে না, প্রিয় ভাইটি আর এই নশ্বর পৃথিবীতে নেই। ভাবতেও রুহির গা শিউরে ওঠে। সেদিন বাসে করে ফিরে আসে সবাই, আর সাহেরের লাশ আসে বরফ গাড়িতে। ওদের বাড়িটা রং বেরঙের লাইট দিয়ে সাজানো ছিল। কথা ছিল সেদিন মিষ্টিকে নিয়ে বর বেশি হাসি মুখে ফিরে আসবে সাহের, হইচই হবে, আনন্দ হবে। অথচ যে মানুষটাকে এই ঘটা করে বিদায় দিয়েছিল এই বাড়ি, সেই মানুষটার নিষ্প্রাণ দেহ দেখে কোলাহলপূর্ণ বাড়িটা মুহূর্তে নিশ্চুপ হয়ে যায়। বাড়ির দারোয়ান দরজা খোলার সময় বারবার চোখ মুছলেন হাতের তালুতে। ড্রাইভার চাচাও মাথা নত করে দাঁড়িয়েছিলেন একপাশে। মেয়ের পরীক্ষা থাকায় তিনি যেতে পারেননি ওদের সাথে। গেলে বা কি হতো? সে কি রক্ষা করতে পারতো সাহিরকে? নিয়তির সাথে খেলা খেলে কেউ কি জয়ী হতে পারে? বাড়ির পিছনে বড় বাগান, বাগানের প্রতিটা গাছ শাহিরের হাতের স্পর্শে বড় হয়েছে। শাহির প্রকৃত প্রেমী ছিল, গাছ খুব ভালোবাসত। সময় পেলে ছুটে যেত প্রকৃতির মাঝে, নিজেকে বিলিয়ে দিত। সেই অতি প্রিয় বাগানে শাহিরের কবর হলো। বড্ড যন্ত্রণাদায়ক হলেও এটাই বাস্তব সত্যি। প্রতিটা রাত রুহির ঘুম উড়াল দিল অজানার উদ্দেশ্যে। শাহির চলে গিয়েছে, সঙ্গে করে রুহির ঘুমও কেড়ে নিয়েছে। চোখ বুঝলে মনে হয় এই বুঝি শাহির ডাকলো, চোখের সামনে এসে দাঁড়ালো। চোখ মেললে চোখ চোখ মেলে দেখে চারপাশ ফাঁকা, কেউ নেই। এক একটা রাত যন্ত্রণা নিয়ে নতুন করে রুহি হৃদয়ের দরজার কড়া নাড়ে। না চাইতেও সে দরজা খুলতে হয় তার। ভাবতে হয় শাহিরের কথা, দেখতে হয় শাহিরের মুখ মনের আয়নায়। তারপরে সময়গুলো কাটে একান্তে, তারার কান্নার। পায়ের শব্দ শোনা যায়, রুহি ঠায় বসে রয়েছে। দুনিয়ার ঊর্ধ্বে চলে গিয়েছে যেন। ইয়াসারের পা জোড়া ছাদের দরজায় এসে থেমে গেল। ওখান থেকে দেখলো বাম দিকে দেয়ালে মাথা গুঁজে বসে আছে কেউ। অবয়ব দেখে চিনল ওটা রুহি। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস তার। দাবানো ব্যথাগুলো বারবার লাফিয়ে ওঠে। সে পড়েছে মহাযন্ত্রণায়। কাকে কাকে সামলাবে আকাশে। রেফাজ আহমেদ বোবা বনে গেছেন, কথা বলেন না কারোর সাথে। নিজের জায়গা করে নিয়েছেন শাহিরের ঘরে, রাতভর ঘরেই থাকেন, সহজে বের হন না। কখনো খান, কখনো খান না। মমতা আহমেদ শখে আধ পাগল প্রায়। হসপিটালে ভর্তি করা হয়েছে তাকে। সেখানে টিএলএ বেগম আছেন। রাত নেই দিন নেই বোনের সুস্থতা কামনা করে দোয়া চেয়ে যাচ্ছেন উনি। আর এদিকে রুহিও বোবার মতো হয়ে গেছে। সহজে কোনো প্রশ্নের জবাব দেয় না, কথাও বলে না। ইয়াসারের মাথার রক লাফিয়ে ওঠে। সে যে কি করবে বুঝতে পারছে না। অজানা কোনো জাদুর অপেক্ষা ছাড়া আর কী বা করতে পারে। আসুক কোনো জাদু, ঠিক করে দিক সব। ভাবনা সুতো কেটে ইয়াসার ছাদের মাটিতে পা রাখে। পায়ে পায়ে হেঁটে যায় রুহির দিকে। নিঃশব্দে রুহির সামনে মুখোমুখি ভাবে বসে। আদুরে গলায় ডাক দিল, রুহি। রুহি এক ডাকেই সাড়া দিল। মাথা তুলে তাকালো, জলভরা চোখ তাক করে অস্ফুট স্বরে বলল, হুম। এছাড়া স্বাভাবিক গলা কম্পমান হয়।
অসহায় ভাইটি নিজের অসহায়ত্ব লুকাতে পারে না, মাথা নিচু করে আক্ষেপের স্বরে বলে, তোরাই ভালো আছিস, যার যার মতো গুছিয়ে নিয়েছিস। বাবা বোবা হয়ে ভালো আছেন, মা হাসপাতালে শুয়ে ভালো আছেন, তুইও তোর দুনিয়ায় হারিয়ে ভালো আছিস। ভালো নেই শুধু আমি, তোদের কাউকে স্বাভাবিক করতে পারছি না। ভাইয়া স্বার্থপরের মতো চলে গেল, আমাকে রেখে গেল নিঃস্ব করে। একা দু হাতে কত দিক সামলাবো বল। শাহির ভাইয়া স্বার্থপর না ভাইয়া, সে কি ইচ্ছে করে গেছে বলো? আল্লাহ নিয়ে গেছেন, তোমার আমার কিছু করার নেই সেখানে। এত বুঝিস, তাহলে নিজেকে গুটিয়ে রাখছিস কেন? কেন স্বাভাবিক হচ্ছিস না বল? তোর সাপোর্ট এখন অনেক প্রয়োজন আমার। বাবা মার আমরা ছাড়া আর কেউ নেই, তাদেরকে সুস্থ করে তুলতে হবে আমাদেরকেই। তুই এভাবে আপসেট হয়ে বসে থাকলে চলবে কি করে বল? এই প্রথম রুহি হাসলো ওর বড় ভাইয়ের বাচ্চা বাচ্চা অভিযোগ শুনে। এক ভাই আরেক ভাইয়ের থেকে চিপস ছিনিয়ে নিলে ছোট ভাই যেভাবে মায়ের কাছে এসে অভিযোগ করে, ইয়াসারকেও সেরকম লাগছে। রুহিকে হাসতে দেখে অবাক হলো ইয়াসার, তবে খুশিতে ভরে উঠল তার মনটা। সাহস পেয়ে আর একটু এগিয়ে বসলো। রুহি হাঁটুর উপর নিজের দু হাত থেকে আদুরে গলায় বলল, ঠিক হয়ে জানা বোন, আয় দুজনে মিলে সব ঠিক করে ফেলি প্লিজ। রুহি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, বাবা কই? কোথায় থাকবে? শাইরের রুমে? ওখান থেকে বেরিয়ে হচ্ছে না। যতক্ষণ ওই রুমে নিজেকে বন্দি বানিয়ে রাখবে ততক্ষণ উনি স্বাভাবিক হবে না। ঈশ্বর চিন্তা নিয়ে রুহি বলে, আমি কি যাব একবার, গিয়ে বাবাকে বোঝাবো? স্যার ভাবলো কয়েক সেকেন্ড, তারপর বলল, না এখন না, পেরেশানি দেওয়ার দরকার নেই। বাবা অনেক বুদ্ধিমান, উনি নিশ্চয়ই নিজেকে সামলে নেবেন। ওনার সময় প্রয়োজন, আমরা সে সময়টা ওনাকে দেব। শুধু এতটুকু খেয়াল রাখবি, উনি যেন নিয়মিত খাওয়া দাওয়া করেন। বাবা খাওয়ার মিস দিচ্ছেন প্রচুর। দীর্ঘশ্বাস ফেলে রুহির জবাব, ঠিক আছে, আমি খেয়াল রাখবো ভাইয়া। হসপিটালে যাবা কখন? একটু পর, রাতের খাবার নিয়ে। রাতের খাবার করছে আন্টি বুয়া? ঠোঁট কামড়ে ইয়াসার উত্তর দেয়, চেক দিয়ে আসি, তুইও নিচে আয়। দু ভাই বোন নিচে নেমে আসে। বুয়া আন্টি কাটাকাটি করছেন, রান্না বসাননি এখনো। রুহি তার কাছে গিয়ে বলল, আন্টি আমি রান্না করবো আজকে, আপনি আমাকে হেল্প করেন শুধু। বুয়া আন্টি অবাক চোখে তাকান। কিছুক্ষণ আগে মেয়েটার চোখে মুখে আধারের প্রগাঢ়তা দেখেছেন তিনি, অথচ এখন কতটা স্বাভাবিক লাগছে রুহিকে। খুব খুশি হন উনি ভিতরে ভিতরে। অন্য সময় হলে বাঘ বিতণ্ডতা করতো, রুহিকে রাখতে হবে না বলে সরিয়ে দেওয়ার চেষ্টাও করতো, কিন্তু এখন করলো না। এক কথায় রাজি হয়ে গেল। সিম্পল আইটেম, বেগুন ভাজি, ছোটো মাছ চচ্চড়ি, টমেটো দিয়ে ডিম ভুনা আর ডাল। প্রায় 9:30 বেজে যায় রান্না শেষ করতে করতে। স্যার ডাইনিং রুমে বসেছিল। রুহি এসে বলল, ভাইয়া রান্না শেষ। তৃপ্তির চোখ নিয়ে ইয়াসার তাকালো, বলল, তোকে স্বাভাবিক দেখে অনেক ভালো লাগছে। উত্তর হাসলো রুহি। প্রশ্ন করলো, বের হবো বা কখন? খাবারগুলো বাড়িতে দিয়ে দে এখনই, বলতে বলতে উঠে দাঁড়ালো ইয়াসার। রুহি ইয়াসারকে আবার বসিয়ে দিল। অনুরোধ করে বলল, জাস্ট 5টা মিনিট বসবে ভাইয়া, আমি কাপড়টা পাল্টে আসি, ঘামে ভিজে গেছে, আমি যাব। কয়েক বছর জেলখানায় আটকে থাকা কেউ যদি হুট করে মুক্তি পায়, তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে, তখন তার চেহারা যেরকম ঝলমলে ওঠে, খুশিতে ভিতরটা যেভাবে কানায় কানায় পূর্ণ হয়, স্যারের আজ ঠিক সেরকম লাগছে। প্রফুল্ল চিতে বসলো সে, বলল, বসলাম। আস্তে ধীরে তৈরি হ। থ্যাঙ্কস ভাইয়া, বলে রুহি নিজের রুমে ছুটে গেল। টপস আর লং স্কার্ট বদলে নিয়ে নীল
গোলাপির মিশলে একটা সুতির সাদামাটা 3 পিস পরল। খোপা বাঁধা চুলগুলো উঁচু জুটি করে দিল। তারপর নেমে এলো চঞ্চল পায়ে। ইয়াসারকে বলল, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। বেরিয়ে গেল বাড়ি থেকে। ছুটতে ছুটতে এসে থামলো পিছনের বাগানে। হাঁটুতে হাত রেখে দম নিল থেমে থেমে। হাঁপিয়ে গেছে একটুতে। সেকেন্ড কয়েক পর সামনে তাকালো। হলুদ লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শাহিরের কবরখানা। আচমকাই সমস্ত চঞ্চলতা গায়েব হয়ে গেল রুহির ভিতর থেকে। নেমে এলো স্তব্ধতা। পা দুটো আচানক ভীষণ ভারী ঠেকলো তার কাছে। ধীরগতিতে পা জোড়া টেনে টেনে গিয়ে দাঁড়ালো কবরের সামনে। মাথার কাছে টাইলসের সাইনবোর্ড। সেখানে লেখা শাহিরের নাম, শাহির আহমেদ। রুহি ঢোক গেল, চোখ ভিজে উঠছে তার। কান্নাটাকে গলায় চাপা দিয়ে ভারী জিভ নাড়ল। বলল, তোমাকে হারানোর ব্যথা কোনোদিন কমবে না ভাইয়া। সেই ব্যথার উপর মলম দিয়েছি, নিজেকে শক্ত করেছি। তুমি নেই তাতে আব্বু আম্মু ভেঙে পড়েছে একদম। আমরাও যদি জীবিত থেকেও মৃত হয়ে যাই, আব্বু আম্মু মরে যাবে ভাইয়া। ভেবো না স্বার্থপরের মতো তোমাকে ভুলে গেছি। হাসছি। আমি সব ঠিক করার চেষ্টা করছি ভাইয়া, সব ঠিক করার চেষ্টা করছি। তুমি দোয়া করো আমি যেন আব্বু আম্মুকে সুস্থ করতে পারি, তাদের হাসি যেন ফিরিয়ে দিতে পারি। দোয়া করো ভাইয়া, আসি আজ। কথা শেষ করেও মিনিট 2 নীরব হয়ে দাঁড়িয়ে থাকে রুহি। 2 চোখ ভেঙে পানি পড়ছে তার। চারদিক নিস্তব্ধ, কেউ নেই। ঘুটঘুটে অন্ধকার কমিয়েছে হল দেখো কখানা বাতি। সে আবছা অন্ধকারে একটা বোন তার ভাইয়ের জন্য নীরবে কাঁদছে। কাউকে সে বুঝতে দেবে না ভিতরের কষ্টটা। সবাইকে দেখাবে সে শক্ত হয়ে গেছে, সামলে নিয়েছে শুধু সে আর তার মৃত ভাই। আর ওই উপরে যিনি সর্বপরিকল্পনাকারী, তিনি জানবেন মেয়েটা ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে মরছে ভাইয়ের সুখে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।